নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভূতের গল্পের প্রতি সকলের আকর্ষণ চিরকালীন। বিশ্বাস অবিশ্বাস, সংস্কার কুসংস্কারের প্রশ্ন আছে। ছোট বড় সকলেই আজও ভূতের গল্প প্রবল আকর্ষণ করে। তবে ভূতের গল্প শুধু ভূত কিংভূত ভয় থাকে তা তো নয়, মজার মজার ব্যাপার স্যাপারও থাকে। পৃথিবীর সব দেশেই ভূতের গল্প লেখা হয়। এদেশে রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায় পর্যন্ত খ্যাতনামা প্রায় সব লেখকই ভূতের গল্প লিখেছেন। গল্পের সেরা গল্পের আজকের নিবেদন তালতলার তিনি। গল্পের লেখক শিশির বিশ্বাস। গল্প পাঠে আমি আহিয়া। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহ জাগায়। আজকের গল্প তালতলার তিনি। ভর সন্ধে হঠাৎ অন্ধকার ফুঁড়ে বের হয়ে এলো ছেলেটা। লিকলিকে শরীর, গায়ের রং কয়েক পোঁচ আলকাতরাকেও হার মানায়। এই সন্ধ্যের অন্ধকারে ঠাউর করাই মুশকিল। গোড়ায় বীরুও বুঝতে পারেনি, কিন্তু অন্ধকারে একরাশ ঝকঝকে দাঁত হঠাৎ ঝিলিক দিয়ে উঠতে বেজায় ঘাবড়ে গিয়েছিল। অথচ বরাবরই ও ডান পিঠে গোছের, ভয়ডর কম। আর সেই কারণে বলতে গেলে বাজি ধরে এই ভর সন্ধেয় এখানে আসা। গরমের ছুটিতে বীরু এই প্রথম পিসিদের বাড়ি বেড়াতে এসেছে। পিসি অনেকবার চিঠি লিখেছে ওনাদের শ্রীকণ্ঠপুরের বাড়িতে বেরিয়ে যাবার জন্য, কিন্তু ধাপধারা গ্রাম বলে নানা অছিলায় এড়িয়ে গেছে। কিন্তু এবার আর পারেননি। হঠাৎ অসুস্থ হয়ে পিসি কলকাতায় ওদের বাড়িতে এসেছিলেন চিকিৎসার কারণে। দিন কয়েক ছিলেন। ঠিক ছিল পিসেমশাই এসে নিয়ে যাবেন, কিন্তু হঠাৎ বিষয় সংক্রান্ত কাজে আটকে পড়ায় তিনি আসতে পারেননি। পিসিকে পৌঁছে দেবার দায়িত্ব তাই বীরুর ওপর পড়েছিল। ভাগ্যিস রাজি হয়েছিল, নইলে পিসিদের বাড়িতে হয়তো আসাই হতো না। বর্ধমানের দিকে অজয় নদীর কাছে পিসিদের বাড়ি একটু বেয়াড়া জায়গায়। ট্রেন থেকে নেমে বাসে অনেকটা পথ, তারপর ভ্যান রিক্সা, সেও কম নয়। আগে নাকি পায়ে হাঁটা বা গরুর গাড়ি ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এমন জায়গা বলেই হয়তো শ্রীকণ্ঠপুরে এখনও শহরের ছোঁয়া তেমন লাগেনি। খোলা আকাশের নিচে এঁকে বেঁকে বয়ে চলেছে অজয় নদী। দুধারে মাইলের পর মাইল শুধু চাষের ক্ষেত, সবুজের মেলা, সব মিলিয়ে এক অন্য আমেজ। কলকাতার ছেলে বীরুর এমন অভিজ্ঞতা এই প্রথম। ভেবেছিল পিসিকে পৌঁছে দিয়ে পরের দিন ফিরে আসবে। সেখানে আজ নিয়ে 7 দিন। ইচ্ছে আছে আরও দিন কয়েক থাকার। তার অন্য এক কারণ অবশ্য গৌর। পিসিদের গ্রামের বাড়ি, আসানসোলে হোস্টেলে থেকে পড়াশোনা করে। গরমের ছুটিতে বাড়ি এসেছে সে। প্রথম দিনই আলাপ হয় তার সঙ্গে। গৌরের হালকা পাতলা চেহারা দেখে বোঝা যায় না, কিন্তু বীরুর মতোই ডানপিঠে। বয়সেও ফারাক নেই, তাই পরিচয় ঘন হতে বিলম্ব হয়নি। শহরে থেকে পড়াশোনা করলেও গৌর এই গ্রামেরই ছেলে। সব নখদর্পণে, সাঁতার, নিমেষে গাছের মগ ডালে, নয়তো মাঠে চড়ে বেড়ানো, ঘোড়ায় চড়া, কোনোটাতেই কমতি নেই। এর মধ্যে সুইমিং ক্লাবে যাওয়ার দরুন সাঁতারে পটু হলেও অন্য দুটো বীরুর জানা ছিল না। কিন্তু গৌরের দৌলতে শিখে নিতে দেরি হয়নি। অবশ্য গাছে চড়াই এখনও গৌরের সঙ্গে পাল্লা দিতে না পারলেও অন্যটাই ছাড়িয়ে যেতে পেরেছে। এদিকে চলাফেরার সুবিধার জন্য অনেকেরই ঘোড়া আছে। আকারে ছোট হলেও এসব দেশি ঘোড়া ভয়ানক বেয়াড়া, তেমন তালিম নেই।
অনেক সময় মালিককেও মানতে চায় না। আর অচেনা কেউ পিঠে চাপলে কখন যে সে তড়াক করে লাফিয়ে ওঠে সর ছিটকে ফেলে দেবে তার কোনো ঠিক নেই। দরকার না থাকলে এইসব ঘোড়া চড়ে যাবার জন্য নদীর চরে পোড়ো ঘাস জমিতে ছেড়ে দেওয়া হয়। সামনে দুটো পা ছোট এক দড়ি দিয়ে বাঁধা থাকে যাতে বেশি দূর যেতে না পারে। জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে ঘোড়াগুলো ঘাস খেয়ে বেড়ায়, চড়ে বেড়ায়। এইসব ঘোড়ার পিঠে চেপে খানিক ছুটে আসা গ্রামের ডান পিঠে ছেলেদের বেজায় পছন্দের খেলা। বলা বাহুল্য, গৌর একদিন বীরুকেও নিয়ে গিয়েছিল। অবশ্য বিপদের কথা ঘূর্ণাক্ষরেও প্রকাশ করেননি। অপেক্ষাকৃত বেশ তাগড়াই এই ঘোড়ার পিঠে বসিয়ে হাতে লাগাম ধরিয়ে দিয়েছিল। তারপর সাবধানে ঘোড়ার পায়ের বাঁধন খুলে খানিক সরে গিয়ে হাঁক, এবার টাগল দে বীরু। টাগল মানে পায়ের গোড়ালি দিয়ে ঘোড়ার পেটে জাম্পেশ গুঁতো। একেই বীরুর ভয় ডর কম। তারপর আবার ব্যাপারটাই দারুণ মজা হচ্ছিল। গড়ের মাঠে বা দীঘার সৌকতে ঘোড়ায় চড়েছে, কিন্তু নতুন এই অভিজ্ঞতার মজাই আলাদা। নির্দেশ পেতেই বিন্দুমাত্র তলিয়ে ভাবেনি। দুই গোড়ালি দিয়ে সিনেমার কাউবয়ের কায়দায় জাম্পেশ এক গুঁতো কষিয়ে দিয়েছে ঘোড়ার পেটে। চিহি চিৎকারে ঘোড়াটা লাফিয়ে উঠল মুহূর্তে। ভাগ্যিস লাগামটা হাতছাড়া হয়নি, তাই কোনো মতে সামলাতে পারলেও লাগামের দড়ি সামান্য ঢিলে হতেই ঘোড়া ছুটল ঊর্ধ্বশ্বাসে। ব্যাপার দেখে গৌর তখন ঘাবড়ে গেছে। মজা করার জন্য এদিকে চড়তে আসা সবচেয়ে বেয়াড়া ঘোড়ার পিঠেই তুলে দিয়েছিল বীরুকে। ভেবেছিল প্রথম লাফেই শহরকে ছিটকে ফেলবে, কিন্তু তা যখন হলো না, প্রমাদ গুনতে হলো। বীরু কলকাতার মানুষ, অভ্যেস নেই। ঘোড়া যেভাবে ছুটছে, ঢেলা ভর্তি জমিতে পড়ে গেলে বিপদ। ও পিছনে ছুটতে ছুটতে তারস্বরে চেঁচাতে লাগলো, বীরু লাগাম টেনে শিগগির ঘোড়া থামা, ভয়ানক বেয়াড়া ঘোড়া। কিন্তু বীরু ততক্ষণে সামলে নিয়েছে। এমন দুর্দান্ত অভিজ্ঞতা আগে কখনো হয়নি। টেক্সাসের প্রান্তরেও তখন যেন সত্যিকারের এই কাউবয়। শুধু ল্যাসো আর রাইফেলটাই নেই। গৌরের কথায় কান্না দিয়ে খানিক চক্কর দিয়ে থামল প্রায় মিনিট 20 পরে। ঘোড়াটা পাশের গ্রামের রাশিদুল শেখের, দারুণ মেজাজি আর বেয়াড়া বলে বদনাম। চড়তে গিয়ে গৌর নিজেও বার কয়েক নাগাল খেয়ে হয়েছে। সেই ঘোড়াকে এভাবে কবজা করতে দেখে গৌর নিজেও কম কিন্তু অবাক হয়নি। বলা যায় এরপর থেকে বীরুকে একটু অন্য চোখে দেখতে শুরু করেছে। তারই ফলশ্রুতিস্বরূপ আজকের এই অভিযান। গ্রাম থেকে অনেকটাই দূরে এই তালতলা শ্মশান, বহু পুরনো। একসময় নাকি গোটা কয়েক তাল গাছ ছিল, তাই ওই নাম। এখন সে গাছ নেই, তবু ওই নামেই ডাকে সবাই। সেই সাথে নানা রোমহর্ষক গল্প। কাছাকাছি বস্তিও নেই, নদীর ধারে ফাঁকা শুনশান মাঠ। ফলে সেই সব গল্প পল্লবিত হতে সময় লাগেনি, তাই অনেক বদনাম। আজ কথায় কথায় গৌর হঠাৎ সেই প্রসঙ্গ তুলেছিল। তারপর জল গড়িয়েছে অনেক দূর, রীতিমতো বাজি ধরাও হয়ে গেছে। ভর সন্ধেই বীরু একা ঘুরে আসবে তালতলার শ্মশান থেকে। শ্মশানের এক কোণে বড় এক বুনো নোনা আতার গাছ আছে। সন্ধ্যের পরে বাদুড় আসে সেই ফল খেতে, কিছু ফেলেও নষ্ট করে। প্রমাণস্বরূপ তেমন একটা সদ্য খাওয়া ফল বীরু কুড়িয়ে আনতে পারলে গৌর ওকে গুরু মানবে। বীরু যে রাজি হয়ে যাবে গৌর ভাবতেই পারেনি, কারণ শর্তটা সহজ নয়। ভর সন্ধেই ওখানে পৌঁছেই যে ফিরে আসবে তার উপায় নেই। প্রমাণস্বরূপ যতক্ষণ না বাদুড়ে ফেলা আধ খাওয়া নোনা আতা না মিলছে ততক্ষণ থাকতেই হবে। ব্যাপারটা বুঝিয়ে তাই সাবধানও করেছিল,
কিন্তু বীরুকে টলানো যায়নি। যথাসময়ে হাজির হয়ে গেছে শ্মশানে। জায়গাটা নদীর ওই পারে। গৌর নদী পর্যন্ত এগিয়ে দিলেও পার হয়নি। নড়বড়ে এক বাঁশের সাঁকো পার হয়ে যথাস্থান আরও মিনিট 10 পথ। সেই পথ পার হয়ে বীরু এরপর যথাসময়ে পৌঁছে গেছে শ্মশানে নোনা আতার গাছের কাছে। শুনশান হলেও তেমন ভয়ের কিছু খুঁজে পায়নি। সন্ধে ইতিমধ্যে ঘন হয়ে 2-1টা করে বাদুড় উড়ে আসতে শুরু করেছে ঝাঁকড়া গাছটায়। পাতার ফাঁকে তাদের ঝপটাঝাপটির শব্দ। সন্দেহ নেই, ফলের দখল নিয়েই হচ্ছে। কিন্তু মাটিতে ফল পড়ার লক্ষণ নেই। বীরু হাঁ করে দাঁড়িয়েছিল তলায়। এর মধ্যে অন্ধকার ফুঁড়ে হাজির হলো ছেলেটা। আগেই বলেছি, ঘন অন্ধকারের গোড়ায় তেমন বুঝতে পারেনি ও। কিন্তু অন্ধকারে হঠাৎ যখন একরাশ ঝকঝকে দাঁত ঝিলিক দিয়ে উঠল, একটু ঘাবড়েই গিয়েছিল। ভূতের গল্প ওর বেজায় প্রিয়, কিন্তু ব্যাপারটা যে স্রেফ মিথ্যে তাও জানে। যারা ভূত দেখেছে বলে দাবি করে বেশ জানে সেটা মনের ভুল ছাড়া কিছুই নয়। সেই কারণেই গৌরের প্রস্তাব লুফে নিয়েছিল। তাই সামলে নিলেও সময় লাগেনি একটুও। তবু কেঁপে গিয়েছিল গলা। কে? আজ্ঞে, আমি পেঁচো। পেঁচো? সে আবার কি নাম? ততক্ষণে বেশ সামলে উঠেছে ও, প্রায় ধমকে উঠল। আজ্ঞে, নাম তো একটাই ছিল, কিন্তু সবাই পেঁচো বলতো কি না। ফের একরাশ দাঁত বের করে হাসল ছেলেটা। কেন কেন? ভুরু কুঁচকে উঠল বীরু। আজ্ঞে, সে ওদের দোষ নয়, পেঁচোই ধরেছিল যে, সেই রোগে শুকিয়ে শুকিয়ে এমন আমসি হয়ে গেলুম। তারপর? কথা শেষ না করেই ছেলেটা দাঁত বের করে ফের একগাল হাসল। হাসলি যে বড়? লোকটার কথার মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারছিল না বীরু। কলকাতার ছেলে, পেঁচো যে কোনো রোগের নাম তা জানা ছিল না। তারপর হঠাৎ ওইভাবে হেসে ওঠার কারণও বুঝে উঠতে পারেনি। বীরুর কথায় ছেলেটা কিন্তু দমল না। আগে পেঁচোই ধরে শরীরের যা হাল হয়েছিল দেখলেই সবার হাসি পেত যে। সত্যি বলতে কি, আমি নিজেও হেসে ফেলেছিলাম একদিন। ছেলেটার কথার মাথা মুন্ডু বিশেষ বুঝে উঠতে পারছিল না বীরু। তবে তা নিয়ে মাথা ঘামালো না। সামান্য হেসে বলল, তা ভালোই হলো ভাই। এই অন্ধকারে কতক্ষণ যে থাকতে হবে ঠিক নেই। অন্তত কথা বলার একটা মানুষ তো পাওয়া গেল। ভালো কথা কইলেন গো কর্তা। হে হে হে, বলি ঘটে আপনার ঘিলু আছে বলে তো মনে হয় না। সেই কথাই বীরুর ব্রহ্মতালু পর্যন্ত চলে গেল। ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড কখনোই হতে পারেনি ঠিকই, তাই বলে মাথায় ঘিলু নেই এমন অপবাদ কেউ দেয়নি। কিন্তু রাগলো না। সেই সন্ধে থেকে দাঁড়িয়ে রয়েছে। বাদুড়ের আধ খাওয়া নোনা আতা কখন মিলবে ঠিক নেই। ততক্ষণ ছেলেটার সঙ্গে কথা বলে অন্তত সময়টা কাটানো যাবে। মাথা নেড়ে বলল, কি জানি ভাই, হতেও পারে। এদিকে নতুন কি না, সব কিছু জানা হয়ে ওঠেনি। সে তো বুঝতেই পারছি। ওদিক থেকে ফের দিত হাসি। কিন্তু গা করল না বীরু। বলল, তাই অন্ধকারে এদিকে কি কাজে এসেছো বলো দেখি। কাজ? প্রায় আকাশ থেকে পড়ল ছেলেটা। আমি নিজের ইচ্ছেই কি আর এসেছি? চ্যাংদোলা করে সবাই এনে রেখে গেল যে, সেই থেকেই এখানে আমার আস্তানা। এখানে? এই প্রথম হোঁচট খেলো বীরু। কোথায়? কোনো ঘরটর তো দেখছি না। খ্যাক খ্যাক করে বেজায় হাসি দিল।
বেড়ে বলেছেন যা হোক, ঘিলু তো ছাড়, আপনার মাথায় আধখানা ঘুটিয়েও নেই দেখছি। গায়ের শ্মশানে ঘর পাবেন কোথায়? তাহলে? হঠাৎ ওই কথায় গলাটা ভালোই কাঁপল বীরুর। তাহলে থাকা হয় কোথায়? কেন, ওই বেলগাছে? যাই বলেন, বেড়ে আস্তানা বটে। অদূরে মস্ত বেলগাছের দিকে আঙুল তুলল। হ্যাঁ, বেলগাছে? হঠাৎ গৌরের কথা মনে পড়ে গেল বীরুর। তালতলার শ্মশানে এই বেলগাছ নিয়ে এক ভয়ানক গল্প শুনিয়েছিল ও। একেবারেই বিশ্বাস হয়নি তখন। কোনো এক তান্ত্রিক সাধু নাকি বহুদিন আগে এই শ্মশানে ঠাঁই নিয়েছিলেন। রাতে নানা ক্রিয়াকলাপ করতেন। এক সকালে দেখা যায় তিনি ঘাড় মোটকে পড়ে আছেন। সেই থেকে নানা গুজব। কেউ বলেন অপঘাতে মরে সেই তান্ত্রিক নাকি ব্রহ্মদত্ত হয়ে বেলগাছে ঠাঁই নিয়েছে। অনেকেই দেখেছে তাকে। সেই থেকে রাতে কেউ আর এই শ্মশানে পোড়াতে আসে না। সেই কথা মনে পড়তে বীরুর মাথাটা হঠাৎ কেমন টালমাটাল হয়ে উঠল। বরাবরই ডান পিঠে গোছের। এইসব একেবারেই বিশ্বাস নেই। গৌরের কথাই তাই রাজি হতে সময় লাগেনি। ছেলেটার উল্টো পাল্টা কথাও তাই গ্রাহ্য করেনি। কি ভাবতেছেন গো? চলেন ঘরটা দেখেই আসবেন এক। কথা শেষ হতে পেল না। পেঁচো হঠাৎ হেঁচকি তুলে থেমে গেল। পেঁয়াজি করার জায়গা পাসনি? আচমকা হেঁচকি তুলে থেমে যেতেই অন্ধকার ফুঁড়ে তৃতীয় ব্যক্তির আবির্ভাব। রোগা লিকলিকে হলেও বেশ সৌম্যকান্তি চেহারা। গলায় মাজা পৌঁতে। তালতলা শ্মশানের বেলগাছ নিয়ে তামাশা। বলতে বলতে দাঁত কড়মড় করে উঠল তৃতীয় ব্যক্তি। লোকটার দিকে তাকিয়ে ভিতরে যেন অনেকটা স্বস্তি পেল বীরু। ফস করে বলল, দেখুন না ঠাকুরমশাই, সেই থেকে উল্টো পাল্টা কথা বলে কি না আমার মাথায় ঘিলু নেই, নেহাত রাতের বেলা। সেই জন্যই তো চলে আসতে হলো। আর তোমাকেও বলি বাপু, কলকাতার ছেলে, যত খুশি পেঁয়াজি করো সেখানে গিয়ে। এখানে এই তালতলায় ওসবের দরকার কি? কী রে পেঁচো? তৃতীয় ব্যক্তির কথা শেষ হতে পেল না। পেঁচো হঠাৎ বাবা গো আর্তচিৎকারে অন্ধকারে ফুঁড়ে দৌড়। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এক ঝলক ঘাড় ফিরিয়ে চিৎকার করে বলল, বীরু, আমি গোর, আমি পেঁচো নই। তোকে ভয় দেখাতে এসেছিলাম। পালিয়ে আয় শিগগির। উনি তালতলার তিনি, সেই ব্রহ্মদত্তী। হঠাৎ এই ব্যাপারে বেজায় ভ্যাবাচ্যাকা খেয়ে বীরু সামনে সেই বামুন ঠাকুরের দিকে তাকিয়েছে। দমকা বাতাসে কেমন দুলে উঠলেন তিনি। তারপর দুলতে দুলতে চারটে হাত পা ছিটকে গেল দেহ থেকে। শেষে দুলতে দুলতেই মিলিয়ে গেল বাতাসে। ডান পিঠে ছেলে বীরুর জারিজুরি ততক্ষণে শেষ। মাথাটা ঘুরে উঠল হঠাৎ। ছুটে পালাবে কি? বো করে ঘুরে পড়ে গেল মাটিতে। বীরুর জ্ঞান যখন ফিরল, হাতে আলো নিয়ে উদ্বিগ্ন মুখে চারপাশে কয়েকজন মানুষ, সঙ্গে গৌরও রয়েছে। কাছের এক গ্রাম থেকে সেই চেঁচামেচি করে লোক জড়ো করে এনেছে। কালি ঝুলি মাখা গায়ে তখনও সেই পেঁচোর মেকআপ। আসলে বীরুকে নদীর ওপারে পাঠিয়ে দিয়ে একটু পরে সে নিজেও পেঁচোর মেকআপ নিয়ে চলে এসেছিল তালতলা শ্মশানে। ডান পিঠে বীরু যদি এমনিতে ভয় না পায়, যথাসময়ে হাজির হবে সামনে। এমন ভয়ানক কাণ্ড হবে ভাবেনি। এই ঘটনার পর বীরুও আর দেরি করেনি। কলকাতার পথ ধরেছিল পরের দিন। থ্যাংক ইউ।